দার্জিলিং নামটা শুনলেই মনের মধ্যে শিহরণ ওঠে। মুখ থেকে বেরিয়ে আসে একটাই কথা, পাহাড়ের রানী এই বজ্রভূমির দেশ। সে যুগের ইংরেজ সাহেব মেমি হোক বা এ যুগের আম বাঙালি, সবার কাছেই দার্জিলিং মানে মন ভালো করে দেওয়ার জায়গা। এখন প্রশ্ন হলো, জায়গাটা এত জনপ্রিয় কেন? কেনই বা সবার ভালো লাগে দার্জিলিংকে? টয় ট্রেনে জয় রাইড করে হিমালয়ের প্রকৃতি উপভোগ করার জন্য, নাকি চিরপ্রসিদ্ধ দার্জিলিং চা? তবে হ্যাঁ, চা গাছ আর টয় ট্রেন এই দুটো জিনিস কিন্তু দার্জিলিংয়ের রূপরেখা পাল্টে দিয়েছে। আচ্ছা, পাহাড় মানেই তো সবার মুখে প্রথম নামটা চলে আসে দার্জিলিংয়ের। এখানে ঘুরতে যায়নি এমন বাঙালি দূরবীন দিয়েও খুঁজে বের করা মুশকিল। কিন্তু আপনি কি এই দার্জিলিংয়ের ইতিহাসটা জানেন? আপনি কি জানেন কিভাবে ভারতের মানচিত্রে জায়গা পেল দার্জিলিং? আচ্ছা, পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হওয়ার আগেই বা দার্জিলিংয়ের অস্তিত্বটা ঠিক কি ছিল? বলা হয় দার্জিলিং একটা সময় সিকিমের অংশ ছিল। যদি তাই হয়, তাহলে সেখান থেকে আলাদা হলোই বা কি করে? সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দার্জিলিংয়ের মধ্যে এমন কি দেখেছিল যে তারা জায়গাটাকে কবজা করতে চেয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমি চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের পাহাড়ে। তো চলুন আজ জেনে নেওয়া যাক দার্জিলিংয়ের প্রকৃত ইতিহাসটা ঠিক কি, আর কিভাবেই বা জায়গাটা আমাদের প্রিয় পাহাড়ি শহর হয়ে উঠেছে। ইতিহাসে একটা এমন সময় ছিল যখন দার্জিলিং সিকিমের একটা অংশ ছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে সিকিম কিন্তু তখন ভারতের অংশ ছিল না। সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল 1975-এ। তাহলে তার আগে সিকিমের অস্তিত্ব ঠিক কী ছিল? আসলে সিকিম একটা সময় পর্যন্ত স্বাধীন রাজ্য ছিল, যেখানে নামগিয়াল ও তার বংশধররা রাজত্ব করতেন। সিকিমের রাজাদের তখন ছোগিয়াল বলা হতো। উল্টো দিকে আবার নেপালের গোর্খা রাজারা তাদের রাজত্ব বাড়ানোর জন্য তৎপর হয়ে উঠেছিল। তাই তারা সিকিম, কামাও আর গাড়োয়ালের মতো রাজ্যগুলো বারবার আক্রমণ করতে থাকে। 18 শতকে যখন গোর্খারা সিকিমে হামলা করে, তখন ছোগিয়ালকে পালিয়ে গিয়ে তিব্বতের শরণাপন্ন হতে হয়। এরই মধ্যে আবার 1814 সালে অ্যাংলো নেপালিস যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে নেপালের হারের পর 1816 সালে সগৌলিক চুক্তি হয়, যার ফলে নেপালকে সিকিম, কামাও আর গাড়োয়াল দিয়ে দিতে হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। পরের বছরই 1817 সালে সিকিমের সঙ্গে তেতালিয়ার চুক্তি হয় ব্রিটিশদের, যেখানে নেপালের থেকে নেওয়া সমস্ত জায়গায় সিকিমকে ফিরিয়ে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর তখনই ব্রিটিশদের মন ছুঁয়ে যায় দার্জিলিং জায়গাটা। এখন প্রশ্ন হলো, এমন কি ছিল দার্জিলিংয়ে যে ইংরেজ সাহেবদের এতটা পছন্দ হয়ে গেল জায়গাটা? কেনই বা দার্জিলিংয়ের উপর ইন্টারেস্ট বাড়তে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির? আসুন এবার সেটা একটু বুঝে নেওয়া যাক। 19 শতকের শুরুতে দার্জিলিংয়ের উপর নজর পড়ল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আসলে ভারতে গ্রীষ্মের গরম থেকে স্বস্তি দিতে পারে যে দার্জিলিং, তাই সাহেবদের মনে ধরে গেল জায়গাটা। বলা যেতে পারে প্রথমে ব্রিটিশরা তাদের ছুটি কাটানোর জন্য দার্জিলিংকে বেছে নিয়েছিলেন। এদিকে আবার তেতালিয়ার চুক্তির 10 বছর পর আন্তঃতারা জায়গাটাকে নিয়ে সিকিম আর নেপালের মধ্যে বিবাদ শুরু হয়। আর ঝামেলা মেটাতে তখনকার ব্রিটিশ গভর্নর জেনারেল স্যার উইলিয়াম বেন্টিং তার 2 অফিসার জর্জ লয়েড আর JW গ্রান্টকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে পাঠান সেখানে। আর সেখানে যাওয়ার পথে এই 2 অফিসার 6 দিন থেকেছিলেন দার্জিলিংয়ে। আর তাতেই এই জায়গাটার প্রকৃতি যে মন ছুঁয়ে যায় তাদের। 1829-এ সেই রিপোর্ট উইলিয়াম বেন্টিংকে পাঠান তারা, যাতে তারা দার্জিলিংয়ে একটা স্যানিটোরিয়াম তৈরির পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তখন যে দার্জিলিং সিকিমের অংশ ছিল, তাই 1835-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ডিড তৈরি করে, যেখানে দার্জিলিংকে সিকিমের থেকে লিজে নেওয়ার কথা লেখা থাকে। সিকিমের তৎকালীন ছোগিয়াল সুকপুট নামগিয়াল ডিডটা না পড়ে না বুঝেই সই করে দেন, কারণ সেই ডিডের কপি লেখা হয়েছিল লেপচা ভাষায়, যে ভাষা তার জানা ছিল না। আর এই ডিড অনুযায়ী দার্জিলিংকে গিফট হিসেবে ব্রিটিশদের দিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে বার্ষিক 6000 টাকা ছোগিয়ালকে দেওয়ার কথা হয়। আচ্ছা, দার্জিলিং ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে তো গিয়েছিল ঠিকই,
তবে তখনও দার্জিলিং যেতে হলে সিকিমের ভিতর দিয়ে যেতে হতো, যার জন্য দরকার হতো ট্রাভেল পারমিটের। 1839-এ আর্চিবেল ক্যাম্বেলকে দার্জিলিংয়ের সুপারিনটেন্ডেন্ট করা হয়। তাকেই সিকিমের সঙ্গে রাজনৈতিক সখ্যতা বাড়ানোর দায়িত্বও দেওয়া হয়। দার্জিলিংয়ের উন্নতিতেও বড় হাত রয়েছে এই ক্যাম্বেল সাহেবের। তার সময়কালেই মাত্র 10 বছরে 1839 থেকে 1849-এর মধ্যে দার্জিলিংয়ের জনসংখ্যা 100 থেকে 10,000 হয়ে যায়। সেই সময়ই দার্জিলিংয়ের রাস্তাঘাট তৈরি থেকে আইন কানুন প্রণয়নের কাজও করা হয়। তার সময়ই ঋণ দাসত্ব প্রথাও তুলে দেওয়া হয়। দার্জিলিং চা এখন জগৎ বিখ্যাত। সেই দার্জিলিংয়ের চা গাছের হাতেখড়ি হয় ক্যাম্বেলের হাত ধরেই। এমনিতে চা একটা সাধারণ ব্রিটিশ পানীয় হিসেবে বিবেচিত হয়, তবে এটা ঠিক যে চায়ের ইতিহাস প্রায় 5,000 বছরেরও আগে প্রাচীন চীন থেকে শুরু হয়েছিল। আর 1841 সালে ডাক্তার ক্যাম্বেল দ্বারা ক্যামেলিয়া সিনেনসিস প্রথম দার্জিলিং এলাকায় রোপণ করা হয়। এটি পরীক্ষা হিসেবে তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উপরে দার্জিলিংয়ের বিচিউডে তার বাংলোর চারপাশে চীনের স্টক থেকে কয়েকটা বীজ বপন করেছিলেন। প্রাথমিক রোপণ সফল হওয়ার সময় ডাক্তার ক্যাম্বেল লেবংয়ে চলে যান এবং সিমেন্সিস ও এ সামিকা উভয় প্রজাতির একটি নতুন ব্যাচ রোপণ করেন। টুকভার, সাইনথাল এবং আলুবাড়ি ছিল প্রথম 3টি কোম্পানির পরীক্ষামূলক চা বাগান, যেখানে 2000 চা গাছ হয়েছিল। 1852 সালে সমস্ত চা বাগানগুলি সরকারি নার্সারি থেকে বীজ ব্যবহার করত। দার্জিলিংকে সেনাবাহিনী এবং ধনী ব্যক্তিরা একটি পাহাড়ি অবলম্বন হিসেবে ব্যবহার করত, কারণ এটি একটি কম জনবহুল জনপদ ছিল। চা ব্যবসা একটি শ্রমনিবিড় উদ্যোগ। এর চারা রোপণ, দেখাশোনা এবং উৎপাদনের জন্য অনেক লোকের প্রয়োজন। দার্জিলিংয়ের স্থানীয় মানুষ এবং নেপাল সীমান্তের ওপারের মানুষের জন্য চাকরির সুযোগ হতে লাগলো। 1856 সালে প্রথম বাণিজ্যিক বাগান প্রতিষ্ঠিত হয়, আর 1866 সাল নাগাদ দার্জিলিংয়ে 39টা চা বাগান ছিল, যা মোট 21,000 কিলোগ্রাম চা উৎপাদন করত। 1870 সালে চা বাগান সংখ্যা বেড়ে দাঁড়ায় 56-এ। মোটামুটি 4,400 হেক্টর জমিতে 71,000 কিলোগ্রাম চা উৎপাদন করা হতো। এতদিনে চা ব্যবসা একটা লাভজনক উদ্যোগ হয়ে উঠেছিল। বর্তমানে দার্জিলিংয়ে 86টা চা বাগান রয়েছে, যা বছরে 10,000 মিলিয়ন কেজি চা সংগ্রহ করে, এবং আজ দার্জিলিং বিশ্বের সেরা সুগন্ধি চা উৎপাদন করে। দার্জিলিংয়ের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিকিমের ঝামেলা শুরু হতে থাকে। দার্জিলিংয়ের একের পর এক উন্নতি সিকিমকে আর্থিক লোকসানের দিকে ঠেলে দিতে থাকে। তাদের মনোপলি বিজনেসে যে চরম আঘাত আসে। সঙ্গে আবার কাজের খোঁজে সিকিম থেকে বহু মানুষ দার্জিলিংয়ে স্বাধীন জীবনযাপনের জন্য চলে আসতে থাকে। এর মধ্যে আবার বোটানিস্ট জোসেফ ডাল্টন হুকার আর আর্চিবেল ক্যাম্বেল যখন সিকিমের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন তাদের গ্রেপ্তার করে নেওয়া হয়। আর তাদের ছাড়ার শর্ত হিসেবে সিকিম ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে অনেক কিছু ডিমান্ড করতে থাকে, যা সবই নামঞ্জুর করে দেয় কোম্পানি। যার ফলে 1849 সালের 24শে ডিসেম্বর তাদের ছেড়ে দেওয়া হয়। বলা হয় নাকি ওই দুজনকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের সীমানা মাপতে পাঠিয়েছিলেন, কারণ তখন যে দার্জিলিংয়ে যাওয়ার জন্য সিকিমের উপর দিয়েই যেতে হতো, আর তখন থেকেই যে নতুন রাস্তার খোঁজ শুরু করে দিয়েছিল ব্রিটিশরা। এদিকে ওদের দুজনকে গ্রেপ্তার করায় সিকিমকে জব্দ করার সুযোগ পেয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর ইংরেজরা সাউথ সিকিমের বিভিন্ন জায়গা কবজা করতে থাকে। 6,000 টাকার বার্ষিক অ্যালাউন্সও বন্ধ করে দেওয়া হয়। সঙ্গে তরাইয়েরও কিছু অংশ দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত করে দেয় ব্রিটিশরা। তখন কিন্তু দার্জিলিং চা উৎপাদনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছিল ব্রিটিশদের কাছে। তাই সাহেবদের কাছে দার্জিলিং শুধু আর হলিডে ডেস্টিনেশন নয়, চা ব্যবসা ও মুনাফার জায়গাও তৈরি করে দিয়েছিল। এর মধ্যে আবার সিকিমের ছগিয়াল তাদের অ্যাডমিনিস্ট্রেশন চালানোর দায়িত্ব দেওয়ান নামগিয়ালকে দেয়, যার ফলে ব্রিটিশদের সঙ্গে আরো সম্পর্ক খারাপ হতে থাকে সিকিমের। ব্রিটিশ ওয়ার্কারদের অপহরণ করে সিকিমে স্লেভ হিসেবে বিক্রি করা হতে থাকে। কথাবার্তাতেও কোনো সমাধান না হয় ব্রিটিশরা এবার সিকিমে হামলা করলো। 1861-তে অ্যাসলি ইডেন আর কর্নেল গয়লার 2600 সিপাহী নিয়ে সিকিমের তখনকার রাজধানী টুমলংয়ে আক্রমণ করে। দেওয়ান নামগিয়াল পালিয়ে যায়, আর ছগিয়ালের ছেলের সঙ্গে ইংরেজরা টুমলংয়ের চুক্তি স্বাক্ষর করে, যার পর থেকে সীমান্তের সমস্ত ঝামেলা বন্ধ হয়, আর দার্জিলিং পুরোপুরিভাবে সিকিমের থেকে আলাদা হয়ে যায়।
চা রপ্তানি আর সাহেবদের যাতায়াতের সুবিধার্থে একের পর এক রাস্তা তৈরি হতে থাকে পাহাড়ে। অনেক খাটাখাটনির পর শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংয়ের সংযোগ করার ঐতিহাসিক হিলকার্ট রোড তৈরি করতে সক্ষম হয় ব্রিটিশরা, যা পাহাড়ের রূপরেখাই বদলে দেয়। কিন্তু তাতেও যে রপ্তানির খরচ কমানো যাচ্ছিল না, তাই অবশেষে পাহাড়ের যুগান্তকারী পদক্ষেপ, আবির্ভাব ঘটল টয় ট্রেনের। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সময় কমাতে ফ্র্যাঙ্কলিন তৎকালীন বাংলার গভর্নর স্যার অ্যাশলে ইডেনের কাছে টয় ট্রেনের প্রস্তাব পাঠিয়েছিলেন। প্রস্তাবটি ইডেন সাহেবের মনে ধরে। তিনি একটি কমিটি গড়লেন। 1878 সালে রেল লাইন বসানোর দায়িত্ব দেওয়া হলো কলকাতার টম মিচেল অ্যান্ড রামসে কোম্পানিকে। জামালপুরের ERR ওয়ার্কশপে তৈরি হতে থাকে এই রেল টানার উপযুক্ত ছোট ইঞ্জিন। খুদে বলে তার নাম দেওয়া হয় টাইনি। তবে চাকা আনা হতো বিদেশ থেকে। ইতিমধ্যে আবার স্টিম ট্রামওয়ে কোম্পানিও নথিভুক্ত হয়েছিল। 1881 সালের 15ই আগস্ট সংস্থার নাম হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোম্পানি। ফ্র্যাঙ্কলিনই হলেন জেনারেল ম্যানেজার। সংস্থায় শেয়ার ছিল বাঙালিদেরও। শিলিগুড়ি থেকে 2 ফুট গেজের লাইন পাতার কাজও শুরু হলো। শকুনা রংটং হয়ে তিনধারিয়া পর্যন্ত লাইন বসিয়ে 1880 সালের মার্চ মাসে ভাইসরয় লর্ড লিটনকে নিয়ে প্রথম পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে টয় ট্রেন। সে বছরই খুলে যায় শিলিগুড়ি থেকে কার্শিয়াং অব্দি রেলপথ। 1914 সালে তিনধারিয়া ওয়ার্কশপের উদ্বোধনের পর ঢাকা দেওয়া 26 ফুটের লম্বা আরামদায়ক কামরা তৈরি হওয়ার আগে বগি বলতে ছিল 4 চাকাওয়ালা ছোট ট্রলি। কোনোটার মাথা ক্যানভাসে ঢাকা, কোনোটার খোলা। টয় ট্রেন প্রথম দার্জিলিং পৌঁছায় 1881 সালের 4 জুলাই। তার ঠিক পরের বছরই অক্টোবরে রবীন্দ্রনাথ ঠাকুর এই রেলে চড়ে দার্জিলিং যান। সাধারণত পাহাড়ি পথে চড়াই উতরাই কমানোর জন্য সুড়ঙ্গ করা হয়। দার্জিলিংয়ের পাহাড়ে কিন্তু একটাও সুড়ঙ্গ নেই। লুপ আর গেজ রিভার্সিং এর ব্যবহার করে সরীসৃপের মতো উঠেছে এই রেলপথ। এই পথ প্রথম দিকে 5টা লুপ ছিল। বিখ্যাত বাতাসিয়া লুপ কিন্তু তখন ছিল না। ট্রেনের চড়াইকে সহজ করতে 1919 সালে তা তৈরি হয়। প্রথম দিকে শিলিগুড়ি টাউন থেকে দার্জিলিং পর্যন্ত ছিল মোট 25টা স্টেশন। গাড়ির ইঞ্জিন বদল করত তিনধারিয়া আর কার্শিয়াং স্টেশনে। শিলিগুড়ি থেকে শকুনা পর্যন্ত টয় ট্রেন প্রতি 281 ফুট অগ্রসর হলে 1 ফুট এবং শকুনা থেকে ঘুম প্রতি 30 ফুটে 1 ফুট উচ্চতা চড়ত। প্রথম দিকে ট্রেনের গতি ছিল ঘন্টায় 7 মাইল, পরে বেড়ে হয়ে যায় 10 মাইল। টয় ট্রেনের লাইন আর হিলকার্ট রোড নিজেদের মধ্যে কাটাকুটি করেছে মোট 177 বার। তবে প্রকৃতি কিন্তু আজও বেগ দিয়ে চলেছে এই লাইনকে। সবচেয়ে বেশি কার্শিয়াংয়ের পাগলা ঝোড়া। বর্ষা এলেই সে ভেঙে চুরে দেয় রেল লাইন। ইংরেজরা তাই নাম রেখেছিলেন ম্যাড টরেন্ট। ব্রিটিশরা রেলপথ শুধু দার্জিলিংয়ে সীমাবদ্ধ রাখেননি, 2টো শাখা লাইনও করেছিলেন। একটি সমতলে বিহারের কিষণগঞ্জ পর্যন্ত, আর একটি গলিখোলা বা কালিম্পং রোড স্টেশন পর্যন্ত। নাম ছিল তিস্তা ভ্যালি লাইন। এক সময় উত্তর পূর্ব সীমান্তের রেলের অন্তর্গত ছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটি হয়ে উঠেছিল চা বাগানগুলোর জীবনরেখা। বাগানের চা পেটিতে ভরে এই রেলে চাপিয়ে শিলিগুড়ি পাঠানো হতো, সঙ্গে আলু, শাক আর আনাজ। আর আনা হতো চাল, তেল, ময়দা, মণিহারি, সব জিনিসপত্র আর চা বাগানের কর্মীদের নিত্য ব্যবহার্য দ্রব্য। কিষানগঞ্জ থেকে আসতো ধান আর পাট। তিস্তা ভ্যালি লাইনে যাত্রীদের চেয়ে মাল পরিবহনই হতো বেশি। এই রেলে আসতো সিনকোনা খাদ্যশস্য, সুতিবস্ত্র, সিমেন্ট, তেল, তিব্বত থেকে আনা উল, চণ্ডীগাইয়ের লোম, মাখন, কাঠ আর সিকিমের কমলালেবু। সেই সময় সিকিমের কমলালেবু আনার জন্যই ছিল একটা ট্রেন, তার নাম ছিল অরেঞ্জ স্পেশাল। আচ্ছা, 1947 সালে আমাদের স্বাধীনতা লাভের পর ব্রিটিশদের তাদের প্রিয় দার্জিলিংকেও ছেড়ে যেতে হয়, আর দার্জিলিং পাকাপাকিভাবে ভারতের অংশ হয়ে যায়। এই ছিল দার্জিলিংয়ের ইতিহাস, তার কাহিনী। আজ জায়গাটা পশ্চিমবঙ্গের একটা অংশ, কিন্তু এখানকার ভাষা আর সংস্কৃতি কিন্তু বাংলার থেকে একেবারে আলাদা।